রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বক্তব্য দেওয়ার সময় উপদেষ্টাদের আরো সতর্ক থাকতে হবে। আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা। এই দেশের শিক্ষা ব্যবস্থা তো বটেই। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি নেতারা। তারা বলেন, স্বাধীনতার সুফল তখনই পাওয়া যাবে যখন দেশে পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। কিভাবে এই জাতিকে একটি সুশিক্ষিত, সমৃদ্ধ, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক জাতি হিসেবে গঠন করতে পারি, সেই জন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে, সেই জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে এবং আগামী দিনে ইনশাআল্লাহ আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যাতে এই জাতিকে একটি শক্তিশালী জাতি হিসেবে নির্মাণ করতে পারি, সেই শপথটা আমরা আজকে নেই। যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয়, তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। অতএব সংস্কার শুরু করেন, আমরাও সমর্থন করব, কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনে। মহান মুক্তিযুদ্ধকে পেছনে ফেলার ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। উপদেষ্টাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। এবং আমি মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যদি রাজনীতিকরাই সংস্কার করেন তাহলে এতদিন কি করেছেন তারা? এই প্রশ্ন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। সকালে রাজধানী গুলশানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন তোলেন। বলেন, রাজনীতিকরাই যদি সংস্কার করতে পারতেন তাহলে তাদেরকে দায়িত্ব নিতে হতো না। ছাত্র জনতার আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের, আসে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে সংবিধান, নির্বাচন থেকে শুরু করে নানা খাতে সংস্কারে করা হয় 11টি কমিশন। সংস্কার ও নির্বাচন নিয়ে নানা আলোচনার মধ্যে সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। অন্যদিকে লন্ডন থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যেসব সমস্যা হচ্ছে তা মোকাবিলায় ন্যূনতম সংস্কার করেই নির্বাচন দেয়া দরকার। ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এই পরিস্থিতিতে রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, রাজনীতিবিদরা যদি নির্বাচন সহ সব সমস্যার সমাধান করতে পারতেন তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে আবার ফিরিয়ে আনতে হতো না। ফিরিয়ে আনতে হবে। তারা যদি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন তাহলে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলতেন না। তাহলে কেন তারা বলতেছেন তত্ত্বাবধায়ক সরকারের সংশোধনীটা বাতিল করে দেওয়াটা ভুল ছিল? তিনি প্রশ্ন তুলেছেন, সংস্কার যদি রাজনীতিবিদরাই করেন তাহলে বিগত বছরগুলোতে কি করেছেন দেশের রাজনীতিবিদেরা? তারা যখন সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে, তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে? অবশ্য নির্বাচনের রূপরেখা নিয়ে শেষ কথাটি প্রধান উপদেষ্টা জানাবেন বলেই মনে করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সঙ্গে সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের 16 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল 3:15টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে এই বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ওই প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। স্বৈরাচারী সরকারের যেসব নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন তাদের দেশে ফিরিয়ে এনে কিভাবে বিচার করা হবে সেই বিষয়ে বৈঠকে তারা জানতে চেয়েছেন। বিএনপি নেতা আরো বলেন, দেশের বিচার ব্যবস্থা ঠিক না থাকলে অন্য কিছু ঠিক থাকবে না। যারা দেশের মধ্যে আছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে এবং রাজনীতিবিদ যারা বাংলাদেশের যে ট্রানজিশন, এই যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে এই অবস্থায় বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে তাদের আলোচনাটা করেছে মূলত, এবং যারা যারা পালিয়ে গেছে দেশ থেকে তাদের ব্যাপারে আলাপ হয়েছে। বিচার তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনা হয়, তাদের দেশেও টার্কিতেও প্র্যাকটিস আছে, বিভিন্ন দেশে প্র্যাকটিস আছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। শুক্রবার দেশটির লোকসভায় এমনটাই জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়েও কথা বলেন তিনি। জয়শঙ্কর বলেন, ঢাকার সঙ্গে দিল্লির একটি ভালো অতীত রয়েছে। প্রতিবেশী প্রথম এমন নীতিতে বাংলাদেশে ভারতের গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে বলেও লোকসভায় জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আশা প্রকাশ করে বলেন, নিজের স্বার্থেই বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তায় উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি অভিযোগ করেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর একাধিকবার হামলা হয়েছে। এই ঘটনা খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত। উত্তরের 3 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবারের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও 20 ডিসেম্বরের পর তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। এদিকে সকাল 9টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। মৌসুমের দ্বিতীয় মৃদু শৈত্যপ্রবাহের মুখে রাজশাহী, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা। এর মধ্যে তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। শীতের এ তীব্রতা থাকতে পারে আরও 2 দিন। ঘন কুয়াশার কারণে উত্তরের জেলায় দৃষ্টিসীমানা নেমে আসতে পারে 100 মিটারের নিচে। সোমবার নাগাদ হতে পারে পরিস্থিতির কিছুটা উন্নতি। মৃদু আকারের শৈত্যপ্রবাহ, এটা রাজশাহী, চুয়াডাঙ্গা এসব জায়গাতে মৃদু আকারের শৈত্যপ্রবাহ আছে। ওভারঅল তাপমাত্রা অনেকটা যেটা নর্মাল যে তাপমাত্রা থাকে তার থেকে কম আছে। পরশু দিন বা তারপরের দিন তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা আছে। তো সেটা হয়তো বেশি দিন আপনার চলমান থাকবে না, হয়তো 3-4 দিন তাপমাত্রা একটু বাড়ার পরে আবার তাপমাত্রা কমবে। তবে 20 ডিসেম্বরের পর থেকে আবারও নিচে নামবে তাপমাত্রার পারদ। মৃদু মাঝারি পার হয়ে রয়েছে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা। 20 তারিখে পরে যে তাপমাত্রা আরও অনেক জায়গায় 10-এর নিচে নেমে যাবে এবং মৃদু থেকে মাঝারি, এমনকি কোনো কোনো জায়গায় আপনার তীব্র আকারের শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। আর যেটা হবে যে কুয়াশায় এটাও থাকবে। ডিসেম্বর হয়তো আমরা 5-6 ডিগ্রি, আর এবার যেহেতু একটু কম তাপমাত্রা, সেক্ষেত্রে হয়তো যে ডিসেম্বরে আপনার হয়তো 5-6 নামতে পারে, কিন্তু যে মেন সে ঠান্ডা নামবে হচ্ছে জানুয়ারি। এদিকে শুক্রবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার আশপাশের এলাকায় তা ছিল 12 ডিগ্রিতে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফিজ আর নেই। বিকেলে রাজধানীর শাহবাগের একটি হোটেলে নিজ রুমে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু মেডিকেলে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 76 বছর। তিনি ডায়াবেটিস ও কিডনি সহ নানা রোগে ভুগছিলেন। শনিবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যৌবনের অমিত শক্তিকে শুভ কাজে ব্যয় করার এ আহ্বান সাহস যোগায় অনেককে, অনুপ্রেরণা দেয় নতুন করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার। সেই অনুপ্রেরণা যার কলম থেকে আসে তিনি হেলাল হাফিজ। কবিতার জন্য বাজি রেখেছেন জীবন, কবিতাকে সঙ্গী করেই কাটিয়েছেন এতগুলো বছর। এই বন্ধুর পথে হাঁটার মূল্য হিসেবে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা, পাঠকের অফুরান ভালোবাসা।
1986 সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে। দীর্ঘ 34 বছর পর 2019 সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদোনা। হেলাল হাফিজের শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে নেত্রকোনায়। 1967 সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উত্তাল 60-এর দশকে শুরু করেন লেখক হিসেবে যাত্রা। 69-এর গণ অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি হেলাল হাফিজকে খ্যাতি এনে দেয়। কবিতার জন্য পেয়েছেন বাংলা একাডেমি সহ বেশ কয়েকটি পুরস্কার। যদিও কবি বলছেন মানুষের ভালোবাসাই তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সয়াবিন তেলের দাম বাড়ানোর কয়েকদিন পরও সংকট কাটেনি বাজারে। বোতলজাত তেল পাওয়া গেলেও সরবরাহ কম খোলা তেলের। এদিকে সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে, সবজির দাম নাগালে থাকলেও কমেনি আলুর দাম। ব্যবসায়ীদের দাবি মেনে সোমবার সয়াবিনের লিটারে 8 টাকা বাড়িয়েছে সরকার। তবে এরপরও স্বাভাবিক হয়নি সরবরাহ। বাজারে নতুন দামের বোতলজাত সয়াবিনের লিটার বিক্রি হচ্ছে 175 টাকায়, তবে খোলা তেলের লিটার 185 টাকা। এরপরও চাহিদা অনুযায়ী মিলছে না খোলা তেল। আগের রেটে তো শেষ, সেগুলি নিয়ে কালকেও অনেক ঝামেলা হয়েছে। তো যা হোক, এগুলি এখন শেষ। এখন আবার নির্ধারিত একটা রেট দিয়ে দিছে, ওই রেটে এখন বিক্রি হচ্ছে। এটার জন্য ঝামেলা নাই, ঝামেলা রয়ে গেছে একটু খোলা তেলের উপর। এদিকে সপ্তাহের ব্যবধানে চালের কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। মোটা চাল মিলছে না 54 টাকার নিচে, আর সরু চালের কেজিতে গুনতে হচ্ছে কমপক্ষে 75 টাকা। দেখি তো প্রতিদিনই নজরদারি করতেছে, কিন্তু বাট যখন করে তখন ঠিক আছে, চলে যাওয়ার পরে তো যা তাই। এদিকে বাজারে বেড়েছে নতুন আলুর যোগান। নতুন আলুর দাম কমে 75 টাকায় এলেও পুরনো আলু বিক্রি হচ্ছে আগের দামেই, 75 টাকা কেজিতে। তবে দাম কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 90 থেকে 110 টাকা কেজিতে। চলতে আছে কম, এখন আসতে আছে কম। পুরানো আলুর সরবরাহ অনেক কম, নতুন আলুর সরবরাহ বেশি, এর জন্য নতুন আলু আর পুরান আলু সেম। ভরা মৌসুম চলায় নাগালে আছে সবজির দাম। শিমের কেজি মিলছে 40 টাকাতে, মূলার কেজি 20 টাকা, আর বেগুনের কেজিতে গুনতে হচ্ছে 50 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি 38% মানুষ। বাকিদের মধ্যে 16% বিএনপিকে, 11% জামায়াত ইসলামীকে এবং 9% ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপে এমন চিত্র উঠে এসেছে। বৃহস্পতিবার জরিপের তথ্য প্রকাশ করা হয়। এতে দেখা যায় 3% মানুষ অন্যান্য ইসলামী দল ও 1% জাতীয় পার্টিকে ভোট দেওয়ার কথা বলেছেন। শিক্ষার্থীরা নতুন কোনো রাজনৈতিক দল গঠন করলে তাদের ভোট দেওয়ার আগ্রহ দেখিয়েছেন 40% ভোটার। দেশের বর্তমান রাজনীতি ও অর্থনীতি নিয়ে আশাবাদী 37% মানুষ আর হতাশ 29%। জরিপে গ্রাম ও শহরে বিভিন্ন শ্রেণী পেশার 4158 জনের মতামত নেওয়া হয়। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।